আমাদের ইনবক্সে প্রতিদিন হাজার হাজার ইমেল আসে, কিন্তু গতকাল রাতে আসা একটা ইমেল পড়ার পর আমার নিজেরই বুকের ভেতরটা কেঁপে উঠেছে। ইমেলের সাবজেক্ট লাইনে লেখা, আমি ৩ বছর জানতামই না যে আমার স্বামী আসলে একটা জিন। ভাবুন তো, আজ রাতে ঘুমানোর আগে আপনার পাশে যে মানুষটা শুয়ে আছে, যাকে আপনি প্রতিদিন দেখছেন, সে যদি মানুষ না হয়। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন, আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনারা অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছিলেন পুরনো সেই নস্টালজিক ইমেল এপিসোড ফিরিয়ে আনার জন্য। আপনাদের সেই ভালোবাসার টানেই আজ থেকে শুরু হচ্ছে আমাদের স্পেশাল ভূত FM ইমেল এপিসোড। আজকের ইমেলটি আমাদের কাছে পাঠিয়েছেন সিলেট থেকে রাহেলা বেগম। রাহেলা ৩ বছর ধরে এমন একজনের সাথে সংসার করেছেন যে দেখতে হুবহু তার স্বামীর মতো হলেও সে রক্ত মাংসের কোনো মানুষ ছিল না। কিভাবে একজন নারী ৩ বছর পর জানতে পারলেন এই ভয়ঙ্কর সত্য, আর তার আসল স্বামী কোথায় ছিল এই দীর্ঘ সময়? চলুন সরাসরি চলে যাই আমাদের ইনবক্সে আর পড়ে শোনাই রাহেলার সেই হাড় হিম করা ইমেল। ভয়ের আরেক নাম, ভূত FM 9.8। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, আমি এই ইমেলটা লিখছি হাসপাতাল থেকে। আমার মাথা এখনও ঠিকমতো কাজ করছে না। ডাক্তাররা বলছেন আমি মানসিক ট্রমায় আছি, কিন্তু আমি জানি যা হয়েছে তা মানুষকে জানানো দরকার। কারণ শাহাদাত ভাই, আমার মতো আরও অনেক মেয়ে হয়তো এই মুহূর্তে এমন কারো সাথে ঘর করছে যাকে সে মানুষ ভাবছে, কিন্তু অন্ধকারের কিছু অশুভ সত্তা আমাদেরই রূপ ধরে আমাদের পাশে শুয়ে থাকে, আর আমরা টেরই পাই না। শাহাদাত ভাই, আমার বয়স তখন ২৪। সিলেটের একটা মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। ২০২১ সালের মার্চ মাসে পারিবারিকভাবে আমার বিয়ে হয় রাসেলের সাথে। রাসেল ঢাকায় একটা বেসরকারি ব্যাংকে চাকরি করত। দেখতে খুব শান্ত, কথাবার্তায় মার্জিত। আমার পরিবার এক দেখাতেই ওকে পছন্দ করে ফেলে। বিয়েটা খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো, কিন্তু অস্বস্তিটা শুরু হলো আমার বিয়ের প্রথম রাতেই। খুব ছোট একটা ঘটনা। রাত তখন ১২টা। আমি আর রাসেল পাশাপাশি বসে খাবার খাচ্ছিলাম। আমি একটু ধার্মিক স্বভাবের। আমি বললাম, বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। রাসেল আমার দিকে তাকিয়ে হাসল, কিন্তু ও বিসমিল্লাহ বলল না। আমি আবার বললাম, কি হলো, বিসমিল্লাহ বলো। রাসেল এবার বিসমিল্লাহ বলল, কিন্তু শাহাদাত ভাই, ওর কণ্ঠটা কেমন যেন একটু কেঁপে গেল। মনে হলো শব্দটা উচ্চারণ করতে ওর খুব কষ্ট হচ্ছে। আমি ভেবেছিলাম হয়তো ও একটু নার্ভাস, নতুন বিয়ে তো। কিন্তু সেই ছোট্ট মুহূর্তটা আমার মাথায় থেকে গেল, কারণ পরের ৩ বছরে এমন শত শত মুহূর্ত জমা হয়েছিল যেগুলো তখন আলাদাভাবে দেখলে মনে হতো সামান্য, কিন্তু আজ একসাথে মেলালে একটাই উত্তর আসে, আমার স্বামী মানুষ ছিল না। বিয়ের প্রথম মাসেই আমি খেয়াল করলাম রাসেল কখনো মসজিদে যায় না। জিজ্ঞেস করলে বলতো অফিসে খুব কাজের চাপ ছিল, টায়ার্ড লাগছে। কিন্তু শুক্রবারেও যেত না, এমনকি ঈদের নামাজেও না। আমি একদিন একটু রাগ করেই বললাম, আজ অন্তত একসাথে নামাজ পড়ি, তুমি ইমামতি করো। রাসেল রাজি হলো। ও জায়নামাজে দাঁড়ালো, কিন্তু ও যখন সূরা ফাতিহা পড়তে শুরু করলো, ও বারবার আটকে যাচ্ছিল। আল্লাহু আকবার বলতে গিয়ে ওর শরীরটা কেমন যেন কাঁপছিল। আমি খুব অবাক হলাম। রাসেলের বাবা বলেছিলেন রাসেল নাকি কোরআন পড়তে পারে, তাহলে আজ ওর এত কষ্ট হচ্ছে কেন? দ্বিতীয় বছরে আমি আরেকটা অদ্ভুত জিনিস দেখলাম। রাসেল কখনো আয়নায় নিজেকে দেখে না। আমাদের বাড়িতে ৩টে বড় আয়না ছিল। আমি খেয়াল করলাম রাসেল সব সময় আয়না এড়িয়ে চলে। ও কখনো সরাসরি আয়নার দিকে তাকায় না। একদিন আমি লুকিয়ে দেখলাম রাসেল বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ও আয়নার দিকে পিঠ দিয়ে দাঁড়িয়ে চুল ঠিক করছে। তৃতীয় বছরে এসে একটা ঘটনা ঘটল যা আমার সন্দেহটাকে আতঙ্কে রূপ দিল। সেদিন ছিল বুধবার, রাত ঠিক 2টো বাজে।
রাসেল আমার পাশেই অঘরে ঘুমাচ্ছে। ওর নিঃশ্বাসের শব্দ আমি পাচ্ছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। এত রাতে আননোন নাম্বার থেকে কল। আমি একটু বিরক্ত হয়েই ফোনটা ধরলাম। ওপাশ থেকে কোনো কথা আসছিল না, শুধু একটা ভারী নিঃশ্বাসের শব্দ। হ্যালো, কে? আমি নিচু গলায় বললাম। কয়েক সেকেন্ড পর ওপাশ থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, খুব দুর্বল, ভাঙা গলা। রাহেলা, আমি রাসেল, আমাকে বাঁচাও। আমি 3 বছর ধরে একটা অন্ধকার ঘরে বন্দী। আমার পুরো শরীর যেন কারেন্টের শক খেল। আমি কাঁপা কাঁপা হাতে আমার পাশে তাকালাম। রাসেল তখনও ঘুমাচ্ছে। কে আপনি? কী সব আজে বাজে বকছেন? আমি রেগে গিয়ে বললাম, কিন্তু ওপাশ থেকে যে কথাগুলো এলো তা আমার গলার স্বর আটকে দিল। রাহেলা, তোমার বাম হাতের তালুতে একটা কালো তিল আছে। তুমি ছোটবেলায় পড়ে গিয়ে হাঁটুতে ব্যথা পেয়েছিলে, সেখানে একটা সেলাইয়ের দাগ আছে। তোমার প্রিয় খাবার ইলিশ মাছ, কিন্তু তুমি কাটা বাঁচতে পারো না। আমি পাথর হয়ে গেলাম। এগুলো তো কেউ জানে না, আমার পরিবারের লোকজনও না। কণ্ঠস্বরটা কেঁদে উঠল। রাহেলা, আমি আসল রাসেল। তোমার সাথে যে আছে সে একটা জিন। আমাকে বিয়ের আগের দিন ও অজ্ঞান করে রেখেছিল। আমি জানি না আমি কোথায় আছি, কিন্তু বাইরে গ্রামের মসজিদের আজানের শব্দ পাচ্ছি। খট করে ফোনটা কেটে গেল। আমি ফ্লোরে বসে পড়লাম। আমার হাত পা বরফ হয়ে গেছে। আমি আমার পাশে শুয়ে থাকা ওই লোকটার বা ওই জিনটার দিকে তাকালাম। আমি সারা রাত আর বিছানায় যাইনি। সকালে আমি ঠিক করলাম আমি ওর একটা পরীক্ষা নেব। সকালে ব্রেকফাস্ট টেবিলে আমি খুব ক্যাজুয়ালি রাসেলকে বললাম, রাসেল, তোমার মনে আছে আমাদের বিয়ের আগে তুমি আমাকে প্রথম কি বলেছিলে? রাসেল একটু হাসল, বলল, কোনটার কথা বলছো? সেই কথাটা যেটা তুমি বলেছিলে বিকালে চায়ের দোকানে বসে। রাসেল একটু চিন্তা করল, তারপর খুব কনফিডেন্টলি বলল, আমি বলেছিলাম তোমাকে দেখতে খুব ভালো লাগছে। আমার বুকের ভেতরটা দাগ করে উঠল। ভুল উত্তর। আসল রাসেল সেদিন চা খেতে খেতে একটা খুব এলোমেলো কথা বলেছিল। সে বলেছিল, তুমি কি ইলিশ মাছ ভালোবাসো? আমিও। এই কথাটা শুধু আমরা দুজন জানতাম। আমি নিশ্চিত হলাম আমার সামনে বসে থাকা ওই লোকটা রাসেল নয়। আমি সেদিনই আমার এক মামাকে ফোন করলাম। মামা অবসরপ্রাপ্ত সেনা সদস্য। মামা সব শুনে বললেন, হবিগঞ্জে একজন খুব পরহেজগার আলেম আছেন, উনার কাছে নিয়ে যেতে হবে ওকে। 2 দিন পর আমরা হবিগঞ্জে সেই আলেম সাহেবের হুজরাখানায় পৌঁছলাম। আলেম সাহেবের বয়স 70 পার হয়েছে। আমরা যখন উনার সামনে গিয়ে বসলাম, আমি খেয়াল করলাম রাসেল উনার চোখের দিকে তাকাতে পারছে না। আমার একটু বাইরে বসা দরকার। রাসেল উঠে দাঁড়াতে চাইল, কিন্তু মামা ওর কাঁধ চেপে ধরলেন। না, ভেতরেই বসো। আলেম সাহেব আমার দিকে তাকিয়ে সব ঘটনা শুনলেন। উনি একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। হুজুরের পড়া শুরু হতেই রাসেল হঠাৎ করে চেয়ার থেকে ছিটকে ফ্লোরে পড়ে গেল। ও সাপের মতো ফ্লোরে ছটফট পড়তে লাগল। আমি দেখলাম রাসেলের চোখ দুটো সম্পূর্ণ হলুদ হয়ে গেছে। ও একটা বিকট গর্জনের মতো শব্দ করে উঠল। হুজুর ধমক দিয়ে বললেন, কে তুই? বল তুই কে? রাসেলের গলা দিয়ে একটা খুব ভারী ঘরঘরে পৈশাচিক আওয়াজ বের হলো। সে আমার, আমি ওকে 3 বছর ধরে নিজের কাছে রেখেছি, তুমি তাকে নিতে পারবে না। হুজুর এবার সূরা জিন পড়তে শুরু করলেন। পড়ার আওয়াজ যত বাড়ছিল, রাসেল ততটাই যন্ত্রণায় ছটফট করছিল। ওর মুখ দিয়ে সাদা গ্যাঁজলা বের হতে লাগল। হুজুর বললেন, আমি তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, বল সে কোথায়? জিনটা যন্ত্রণায় কোকাতে কোকাতে শুধু 2টো শব্দ বলল, চা বাগান। আর তারপরেই রাসেলের শরীরটা নিস্তেজ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল। ওর শরীর থেকে একটা কালো ধোঁয়ার মতো কিছু বেরিয়ে জানালার বাইরে মিলিয়ে গেল। মামার সাথে সাথে পুলিশ এবং পরিচিতদের ডাকলেন। সিলেটের কাছে একটি পরিত্যক্ত চা বাগান তল্লাশি করা হলো। বাগানের ভেতরে একটি পুরনো চা পাতার গুদাম ঘর ছিল। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকল, আর সেখানে ফ্লোরের ওপর শুয়েছিল একজন মানুষ, রোগা, হাড় গিড়লে, জীর্ণ শীর্ণ। ওর চোখ দুটো আলো সহ্য করতে পারছিল না, কিন্তু ও বেঁকে ছিল। ওটাই ছিল আসল রাসেল।
3 বছর, দীর্ঘ 3 বছর সেই অন্ধকার ঘরে বন্দী ছিল। আর সেই রাতে ও অন্ধকারের ভেতর একটা মোবাইল ফোন পেয়েছিল। কিভাবে এসেছিল কেউ জানে না, হয়তো আল্লাহর রহমত ছিল ওটা। রাসেলকে হাসপাতালে নেওয়া হলো। আমি ওর হাত ধরে বসেছিলাম। এটা সেই রাসেল যাকে আমি 3 বছর ধরে খুঁজছিলাম। রাসেল আমার দিকে তাকিয়ে খুব দুর্বল গলায় হাসল। রাহেলা, তুমি কি ইলিশ মাছ ভালোবাসো? আমি কাঁদতে কাঁদতে হাসলাম। হ্যাঁ, আমিও। 3 বছর পর আমরা প্রথমবার একে অপরকে চিনতে পারলাম। শাহাদাত ভাই, আমি আমার ঘটনাটি এখানেই শেষ করছি। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা ইমেল। 3 বছর ধরে জিনের সাথে সংসার করার এই ঘটনা প্রমাণ করে শয়তান মানুষের রূপ ধরে আমাদের কতটা কাছাকাছি আসতে পারে। রাহেলা বেগমকে অসংখ্য ধন্যবাদ তার এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ইমেল এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আপনাদের জীবনেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে ইমেল করে আমাদের কাছে পাঠাতে পারেন। ঘটনা পাঠানোর ঠিকানা bhutfm98bd@gmail.com। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।